গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো একদম দেখো স্নান টান করে নিয়ে তারপর কিন্তু ব্লগটা স্টার্ট করছি। আর ঘড়িতে মোটামুটি এখন 10টা থেকে 10:30 মতো বাজে। তো তোমরা আগেই হয়তো দেখেছো আমি কিন্তু এরম মা মনসার ছবি কিন্তু নিয়ে এসেছি। এটা হলো কাকুরগাছির মা মনসা। তো আমার মনের মধ্যে ভক্তি বিশ্বাস জন্মেছে এবং ভালোবাসা জন্মেছে বলেই কিন্তু মাকে আমি ঘরে নিয়ে এসেছি। তবে মাকে যে আমি ঘরে নিয়ে এসেছি সেটাও কিন্তু সবার অনিচ্ছা সত্ত্বে, কেউ পছন্দ করেনি, কেউ রাজি হয়নি আমার মাকে আনার জন্যে। কিন্তু আমি আমার বিশ্বাসে অটুট ছিলাম, ভালোবাসায় অটুট ছিলাম। সেই জন্যে কিন্তু আমি মাকে আনতে পেরেছি আমার ঘরে, এবং আমি মনে করি মা সবসময় আছে এবং থাকবে। এবং মা সবসময় দেখে, চোখ মেলে দেখে যে কি হচ্ছে কি না হচ্ছে, কার কি দুঃখ কষ্ট সবটাই মা বোঝে। তো যাই হোক, আমি কিন্তু হনুমান জয়ন্তী বৃহস্পতিবার পূর্ণিমার দিনই কিন্তু আমার মা ঘরে এসছে, এবং সেদিনই আমি মাকে এইভাবে বসিয়েছি। তো আমার পক্ষে তো ঠাকুর ঘরে বসানো সম্ভব না, কারণ ঠাকুর ঘরে যেহেতু আমাদের মা প্রতিষ্ঠা আছে গন্ধেশ্বরী, তো সেই জন্য আমার শাশুড়ি মা ওখানে আমার মনসা মাকে বসতে দেয়নি। তো যাই হোক, সেই গল্পটা অন্য আরেকদিন তোমাদের কাছে শেয়ার করব, আজকে করব না। এটার ব্যাপারেও অনেক কিছু তোমাদের কাছে আমার শেয়ার করার আছে এবং বলবো সেটা। তো যাই হোক, মাকে ওই ঘরে বসতে দেয়নি। তো ভেবেছিলাম দুটো ফটো বানাবো, একটা আমার ঘরে থাকবে আরেকটা আমি ঠাকুর ঘরে রাখবো, কিন্তু সেটা আমার শাশুড়ি রাখতে দেয়নি। এবং আমার ননদেরও ঠিক একটা ইচ্ছা ছিল না, মানে মনের ইচ্ছা। তো যাই হোক, আর আমার হাজব্যান্ড সেই ওদের ইচ্ছাটাকেই মানে প্রাধান্য দিল, তো দিয়ে ঠাকুর ঘরে রাখেনি। তো সেই জন্য আমি আর কি করব, আমার তো সেরমভাবে কোনো জোর নেই যে ঠাকুর ঘরে আমার কথার অমত করে বা রাখবে, সেরম ব্যাপার নেই। তো সেই জন্য আমার ঘরেই আমি মাকে রাখলাম, এবং খুব ভক্তি শ্রদ্ধাভাবেই রাখলাম, যে মা প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে ঠিক সেইভাবেই মাকে কিন্তু আমি যত্ন করি, ভালোবাসি, শ্রদ্ধা ভক্তি করি। আর মা কিন্তু সেই শ্রদ্ধা ভক্তিটাই কিন্তু সবসময় দেখে। তো চানের পরে রোজই আমি ধূপ ধূপ দেখাই, তারপরে আমি সমস্ত কিছু মানে মাকে সিঁদুর পরাই, ছবি মুছে দিই, পরিষ্কার করে মাকে রাখি। এবং আমি কিন্তু আমার লাইফের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে এই মা আসার পরে। যেমন আগে আমি খাটে বসে খেতাম, মা আমি আর আমার ছেলে, আমি কিন্তু এখন খাটে বসে খাই না, মেঝেতে বসে খাই। তারপর সকাল সন্ধ্যে করে ধূপকাঠি, শঙ্খ বাজানো, গঙ্গা দেওয়া সব আমি করি। মানে মা হয়তো প্রতিষ্ঠা হয়নি, কিন্তু তার থেকেও বেশিভাবে আমি মাকে মানি, ভালোবাসি। তো যাই হোক, তোমাদের কাছে এইটুকুনি আমার শেয়ার করা ছিল। আর বাকিটা অন্য আরেক ভিডিওতে নিশ্চয়ই তোমাদের কাছে শেয়ার করবো, যে আমি কীরকম কষ্ট করে দুঃখ পেয়ে আমি মাকে আমার ঘরে এনেছি। তো যাই হোক, এখানে সকালের কাটাকাটিটা সেরে নিলাম, ফুলকপি আলু কাটলাম, ছেলেকে ফুলকপি আলু ভাজা দিয়ে ভাত খেতে দেবো তাই জন্যে। তো তারপর আমি চলে গেছিলাম মুদিখানা, আর মুদিখানা থেকে অনেক কিছু এনেছি। এখানে দেখো টমেটো সস, মুড়ি, সার্পের গুঁড়ো, ধোকার প্যাকেট, চাল, চিনি, বাতাসা, গোটা গরম মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অনেক কিছু এনেছি। ভিম বার, যেগুলো আমার রোজকার আর কি লাগে। তো তোমাদের দাদাভাই আজকে মুদিখানাটা করে রেখে যেতে পারিনি, তো সেই জন্য আমাকেই আজকে মুদিখানাটা করতে হলো। তো আমার তো প্রতি মাসে খাতাতে আসে আর কি, আর মাসে যেটা হয় সেটা মানে মাসকাবারি দিয়ে দেওয়া হয়। ও হ্যাঁ, একটা ইয়ে এনেছিলাম, কী বলে, চিলি সস এনেছিলাম একটা, আর একটা নিয়ে এসেছিলাম কাসুন্দি। তো এইগুলো সমস্ত কিন্তু মুদিখানা থেকে আমি নিজে শিম দিয়ে কাসুন্দি করবো, তাই শিমটা কেটে নিয়েছিলাম। আর এখানে ফুলকপি আলু কাটলাম, ছেলেকে ভেজে দেবো বলে। তো ঘড়িতে বাজে এখন 2:45, আর এই 2:45 সময় আমার এখন রান্না কমপ্লিট হলো। চলো তোমাদের একবার দেখিয়ে দিই কী রান্না। এখানে দেখো সাদা ভাত করেছি, আর ভাতে কিন্তু আলু সিদ্ধ দিয়েছি। এই দেখো, ভাতে আলু সিদ্ধ দিয়েছি। আর এটা হলো শিম সর্ষে করেছি, এখন তেল কালো জিরে ফোড়ন দিয়ে শিম সর্ষে করেছি, ঠিক আছে। আর আজকে যেটা মেন আকর্ষণ সেটা হলো পোলাও। এই দেখো, পোলাও করেছি, মানে আলাদা আলাদা করে না সব থালা করে রেখেছি, যাতে এটা ঝরঝরে হয়ে যায়, ঠিক আছে। পোলাও করেছি, আর এখানে দেখো ধোকা করেছি, এই দেখো, ঠিক আছে। এই যে ধোকা ধোকা করেছি, আর এখানে করেছি দেখো পায়েস, একদম এই মাত্র নামালাম বাতাসার পায়েস, ঠিক আছে। এই হলো আজকে আমার দুপুরের মেনু। হ্যাঁ, আরেকটা রান্না আছে, সেটা ভুলে গেলাম তোমাদের দেখাতে। সেটা হলো কালকের ডাল ছিল, মুগের ডাল, তো সেটাই দেখো এখানে শুকনো করলাম, কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো সস, নুন মিষ্টি দিয়ে এটাকে শুকনো করলাম, ডাল শুকনো। তো এই আজকে দুপুরের মেনু।
তো রান্নাবান্না কমপ্লিট করার পরে দেখো এখানে গ্যাস ট্যাসগুলো সব মুছে নিচ্ছি। আর বাবু এই সময় ঠাকুর ঘরে যাচ্ছিল, তো বাবুকে বললাম বাবু একটু ক্যামেরাটা ধরে দে, তো বাবু করে দিল। আর আমি কালকে 2-3 দিন ধরে না সাবান দিয়ে গ্যাসটা মুছছিলাম না, সেই জন্য এত তেল কাস্টে হয়েছিল, টাইলসগুলো তোমাদের বলে বোঝাতে পারবো না। তাই আজকে একটু ভালো করে সাবান টাবান দিয়ে গ্যাসটা টাইলসগুলো একটু পরিষ্কার করলাম। আর এমন সাদা টাইলস না, মানে 2 দিন সাবান দিয়ে না পরিষ্কার করলে এত আঠা এত তেল কাস্টে হয়, মানে ঠিক তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এখানে সুন্দরভাবে পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি। আর আজকে রান্না বান্নাগুলো সমস্ত ননদের পছন্দ মতোই হয়েছে, কারণ অনেক দিন ধরেই আমার ননদ বলছিল যে একটুখানি পোলাও করতে, ফ্রাইড রাইস পোলাও করতে, আর ধোকা করতে, আর পায়েস করতে। তো ওর পছন্দ মতোই মানে আর কি করেছি। আর এমনিতে আমি মোটামুটি সবার পছন্দ মতনই ঘুরিয়ে ফিরিয়ে রান্না করি সবসময়, যে আমার বা ছেলের পছন্দ মতো রান্না করব সেটা নয়, সবারটাই আমি মানে বুঝে শুনে করি। তো যাই হোক, সকালবেলাতে আমি অনেকটা সকালেই নিচে এসেছি, তারপরে সমস্ত কাজকর্ম সেরে মোটামুটি রান্নাঘরের কাজ আমার কমপ্লিট। তো তারপরে আমি রান্নাঘরের সমস্ত কিছু করে ঠরে ওপরে চলে এলাম। আর এসে দেখলাম, ভাবলাম আজকে বিছানার চাদর, বালিশের ওষার আর ঘরটা একটু হালকা ঠালকাভাবে পরিষ্কার করবো, একটু ধুলো ধুলো হয়েছিল। তো পাখাটাই সবার আগে চোখে পড়লো, কারণ গরমকাল তো, এখন রোজ পাখা না চললে শোয়া যাবে না। আর আমার ঘরের পাখাটা একটুখানি মোটামুটি 7-10 দিন অন্তর অন্তরই মুছে দিতে হয়, আর পাখা না মুছে দিলে এত ধুলো হয় যে পাখার হাওয়াটাই কমে যায়। তো সেই জন্যে পাখাটা একটুখানি আর কি মুছে দিচ্ছি ভালো করে, যাতে মানে হাওয়াটা ভালো মতন আর কি আসে, কারণ যা গরম পড়েছে। তো সেই কারণের জন্যই পাখাটা আর কি মুছে দিলাম। তারপর বিছানার চাদর টাদরগুলো সমস্ত এখন চেঞ্জ করব। তো পাখাটা মুছে নিলাম। আর এবার দেখো কালভার্টের ওপরে যে আমি পর্দাগুলো পাতি, তো প্রায় 1 মাসের মতন হয়ে গেছে এগুলো চেঞ্জ করি না। তো ভাবলাম কি যে অল্প ধুলো ধুলো থাকতেই এটা চেঞ্জ করে নেওয়াটাই ভালো, কারণ এরপর যদি বেশি ধুলো হয় না, তখন পরিষ্কার করতেও খুব কষ্ট হয়। আর বেশি ধুলো হয়ে গেলে সেই জিনিসটা মানে মানে কষ্ট হয় সেই জিনিসটা পরিষ্কার করতে। তো সেই জন্য ভাবলাম কালভার্টের পর্দাগুলো চেঞ্জ করে দিই। আর কালভার্টের ওপরে ছিল আমার গুরুমার ছবি, মানে আমার বরের দিদা যে, সেই কিন্তু আমার গুরুমা। তো সেই গুরুমার ছবি ছিল কালী ঠাকুরের ছবি। তো আগে তো এটা দেয়ালে টানানো ছিল, তো একটা পেরেক খুলে যাওয়াতে কালীমাকে আর আমি দেয়ালে লাগাতে পারছিলাম না। আর গুরুমা যেখানে ছিল সেখানে কিন্তু আমি আমার মনসা মাকে বসিয়েছি। আর সত্যি কথা বলতে কি, আমার এক মুহূর্ত না ঘর ফেলে রান্নাঘরে যে যাই না 2-4 ঘন্টার জন্য, আমার ভালো লাগে না। আমার মনে হয় কি কতক্ষণে আমি মা মনসার কাছেই আসবো, মানে এইরকম একটা মনের মতো হয়। মানে সারাক্ষণ আমার মনে হয় মাকে নিয়ে থাকি, মাকে নিয়ে চলি, মা সবসময় আমার সাথে থাকবে, এরকম একটা আমার মনে হয়। এবং আমার সবসময় মনে হয় মা আমার সাথে আছে, সব সময় আমার সাথে আছে, আমি প্রতিটা মুহূর্ত সেটা অনুভব করতে পারি। আমি এই অনুভবটা, এই জিনিসটা আমি বলে বোঝাতে পারবো না। আর আমার মনে হয় আমার জীবনের সবথেকে বড় পাওনা হলো এই মাকে পাওয়া। এর থেকে বড় পাওনা আমার জীবনে আর কিছু হতে পারে না, কিছু হতে পারে। জানি না কারা এই কথাটা বিশ্বাস করছো, কারা করছো না আমি জানি না, কিন্তু সত্যি কথা বলতে কি আমি বলে বোঝাতে পারবো না যে আমার মনের ফিলিংসটা, বা আমার কিছুদিন ধরে আমার মনের মধ্যে কী ঝড়টাই না চলছে, তোমাদের আমি ঠিক বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, তোমাদের কাছে একটার কথা বলতে গিয়ে আরেকটা কথা বললাম। আর এখানে দেখো কালিমাকে একটু মুছে নিচ্ছি, তারপর আমার গুরুমাকে মুছলাম, মুছে আবার কালভার্টের উপর তুলে দেবো। তারপর যখন কালভার্টের ওই পর্দাগুলো কাচা হবে, পেতে আবার এই ঠাকুরের ছবি সেখানে রেখে দেবো। তো যাই হোক, তোমাদের যেটা বলছিলাম, তো মাকে আমি যেভাবেই ঘরে আনি না কেন, আমার মনে হয় মা সবসময় আমার সাথে আছে, পাশে আছে। যতই আমার মা ঠাকুর ঘরে জায়গা না হোক, কিন্তু আমার মনে আছে। আর আমি মনে করি ঠাকুরকে ভালোবেসে যেভাবেই রাখি না কেন, ভক্তি ভরে ভালোবেসে মা সেখানেই থাকবে, মা সেখানেই থাকবে, এটা আমি মনে করি। তবে হ্যাঁ, মনের একটা ইচ্ছা ছিল যে মার চরণে প্রতিদিন একটা করে ফুল দেওয়ার, আর মাকে একটু কিছু খেতে দেওয়ার, সেবা দেওয়ার, এই ইচ্ছাটা আমার প্রচণ্ড ছিল। কিন্তু সেটা আমি পারলাম না, আমার ফ্যামিলি, আমার বাড়ি, আমার শ্বশুরবাড়ির জন্য। এই ইচ্ছাটাই আমার রইল না। একটা জিনিস আমি খুব ভালো মতন বুঝলাম, সেটা হলো আমার কথার কোনো দাম নেই এবং গুরুত্ব নেই। যদি আজকে আমার কথার কোনো দাম গুরুত্ব থাকতো, তাহলে কিন্তু আমি আমার মাকে ঠাকুর ঘরে রাখতে পারতাম। কিন্তু আমার কথাটা কেউ বিশ্বাস করলো না। যাই হোক, কেউ বিশ্বাস না করাতে আমার কোনো আসে যায় না। যারা রাখতে দেয়নি তাদের বিচার যেন ওই মাই করে, শুধু এইটুকুনি আমি বলবো। আর আমার যে ভালোবাসা, ভক্তি, এটাই যেন আমার থাকে সারাটা জীবন। আর মা আমায় যেভাবে দয়া করেছে, সেইটুকুনি দয়াই যেন আমি সারা জীবন পাই, এবং মরার আগে পর্যন্ত যেন মা আমার সাথে থাকে। শুধু এইটুকুনি ভগবানের কাছে, মার কাছে আমার চাওয়া, আর কিছু আমার চাওয়া নেই। এই হলো কথা। তো যাই হোক, আর মা আসার পরে আমার মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়েছে, এবং আমি নিজেকে অনেক রকমভাবে তৈরি করেছি, তৈরি করার চেষ্টা করছি। অনেক কিছু থেকে আমি নিজেকে দূরে সরিয়ে দিয়েছি। আমার এখন ভালো লাগে না সব কিছুর মধ্যে থাকতে, মানে কীরকমই যেন একটা ফিলিংস হয়ে গেছে মনের মধ্যে, আমি তোমাদের কাছে ঠিক বলে বোঝাতে পারবো না।
আরও অনেক কিছু বলার ছিল, কিন্তু সেটা তোমাদের আমি এই সোশ্যাল মিডিয়াতে আমি সকলের কাছে বলতে পারবো না, যেটা আমার কাছে মনের মধ্যে চেপে রাখতেই হবে। তো যাই হোক, দুজন একজন ছাড়া আর কেউ জানে না। যেমন আমার এক বান্ধবী আছে, সে জানে, ওর নাম কাজল, ও জানে আমার এই ব্যাপারটা, আর জানে আমার মা। ব্যাস, এরাই জানে। আর আমি কাউকে কোনো কিছু বলিনি, কারণ আমি যেগুলো মাকে নিয়ে অনুভব করি, বুঝি, বা যেটাই হোক না কেন, আমি আমার শ্বশুরবাড়ির লোকের কাছে ঠিকভাবে বলিনি, কারণ আমার শ্বশুরবাড়ির লোক হয়তো বিশ্বাসই করবে না, এবং বিশ্বাস করবে না তো পরের কথা হয়তো বুঝবেই না। তাই আমি কাউকে কোনো কিছুই বলতে চাই না, আমি নিজের মতন সবটা করতে চাই। মাকে আমি ভালোবেসে বসিয়েছি, মা আমার কাছে এসছে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। ব্যাস, আর আমি কিছু চাই না এই জীবনে। তো যাই হোক, আর এখানে দেখো আমি ঘরটা একটু পরিষ্কার তো করলামই, একটু ঝাড়াঝাড়ি করলাম। তারপর দেখো এই চাদরটা পেতে দিচ্ছি। তাও এবার কিন্তু চাদরটা আমি অনেক দিন পর পাচ্ছি, মানে প্রায় ৫ দিন মনে হয়ে গেছে বিছানার চাদর চেঞ্জ করিনি। তো আজকে একটু বিছানার চাদরটার জন্য চেঞ্জ করে নিচ্ছি। তো বিছানার চাদর চেঞ্জ করে বালিশ ওষা টোষাগুলো সমস্ত একবার লাগাবো, তারপর জামা কাপড় কিছু আছে সেগুলো ভাঁজ করবো। বালিশ ওগুলো লাগাচ্ছি। তারপর ছাদে না কম্বল দিয়ে এসেছিলাম, মানে আমার একটা, তোমার বাবুর একটা, আমার বরের একটা, ৩ জনের কম্বল ৩টে কেচে দিয়েছিলাম। তো সেই কম্বল ৩টেও আবার ছাদে মেলে দিয়েছিলাম। তো সেটাও আমাকে আবার তুলতে যেতে হবে, কারণ ২ দিন ভোর ভালো করে ছাদে আমি রোদ দেওয়ালাম। এবার ভালো করে ভাঁজ করে এবার ১ বছরের জন্য কম্বল তুলে দেওয়ার পালা। আবার সেই নভেম্বর মাসে আবার কম্বল বেরোবে। তো যাই হোক, এখানে বালিশ টোষাগুলো সমস্ত একদম সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। আর বিছনাপাটি একটু পরিষ্কার থাকলে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি কিন্তু সবসময় বিছনা টিছনাগুলো একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। তারপরে যে কটা জামা কাপড় ছিল, তো সেগুলোকে এখন দেখো ভাঁজ করব। তো ২ দিন ৩ দিনের ওপর হয়ে গেছে জামা কাপড়গুলো কিছু ভাঁজ করে উঠতে পারছিলাম না। আর যেহেতু ধোয়া চাদর পাতি নেই কদিন, তাই আর ভাঁজ করা হয়নি। তো আজকে একদম ধোয়া জামা কাপড়গুলো, বিছানার চাদরটা যেহেতু ধোয়া পাতলাম, তাই জন্যে বিছানার চাদরের সাথে একদম জামা কাপড়গুলো একবারে ভাঁজ করে নিয়েছি। খুব একটা বেশি ছিল না, কারণ যে কটা ছিল না সেখান থেকে আবার নিয়ে ইউজ করেছি কদিন ধরে, সেই জন্য কমে গেছে। তো যাই হোক, যে কটা আছে সেই কটা এখন আপাতত ভাঁজ টাজ করে নিই। তারপরে যাব আবার ছাদে, ছাদের থেকে কম্বলগুলো আনবো। মানে এখন টুকিটাকি অনেকগুলো কাজ আছে। আর কিছু নতুন জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলোও দেখো এখন ভাঁজ করছি, কারণ এখন আপাতত আর এগুলো পরবো না। আবার এগুলো আমি আপাতত আবার সব তুলে দেবো জামা কাপড়গুলো, আবার অন্য জামা পরবো। কারণ আমি একভাবে কিন্তু নতুন কোনো জামা পরি না, ঘুরিয়ে পেঁচিয়ে সব পরি। কারণ এক জামা যদি একভাবে পরি না, সেই জামাটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো সেই জন্যে কিছুদিন যে জামাটা পরি সেটা আবার কিছুদিনের জন্য তুলে রাখি, অন্য একটা জামার সেট বার করে। আবার আমিও যেরকম পরি, ছেলেও ঠিক সেইভাবেই পরে, আলাদা আলাদা করে পরাই আর কি। তো যাই হোক, এখানে সব জামা কাপড়গুলো ভাঁজ করছি, করে আবার এগুলো সব গুছিয়ে রেখে তারপর যাবো আবার ছাদে।
তারপর বাবুকে খেতে দিলাম পোলাও, ধোকা, পায়েস। বাবুর খাওয়া হয়ে গেছে। প্রচণ্ড বৃষ্টি আসছে আমাদের এখানে, মেঘ কালো হয়ে প্রচণ্ড বৃষ্টি আসছে, মনে হয় প্রচণ্ড একটা ঝড় উঠবে এরকম পরিস্থিতি। তো যাই হোক, আমি ওগুলো সারলাম, মানে ছেলেকে খেতে দিলাম, দিয়ে আমি এখন এই টেবিল মানে শোকেস ওপরটা পরিষ্কার করছিলাম। কারণ প্রচণ্ড মানে ঝড় এতটা উঠেছে, পুরো এসে ধুলো দিয়ে না পুরো শোকেস ওপরটা ধুলো ধুলো হয়ে গেছিলো। তো সেই জন্য এর ওপরটা একটুখানি মুছে পরিষ্কার করে দিচ্ছিলাম আর কি। আর বাবুর জল টলগুলো আগে থেকেই আমার সব ভরা রয়েছে, তো সেইগুলো সমস্ত গুছোচ্ছি। তারপরে ওই পাশের বসার ঘরের বিছানার চাদরটাও চেঞ্জ করতে হবে, অনেক দিন চেঞ্জ করা হয় না, প্রায় 7 দিনের ওপর। তো আজকে ভেবেছি সেটাও একটু চেঞ্জ করে নেব। তো তারপর দেখো এই ঘরে এলাম, আর এই ঘরে এসে বিছানার চাদর টাদরগুলো সব তুলে নিচ্ছিলাম। প্রচণ্ড নোংরা হয়েছিল, আর ঝড়েতে একদম ধুলো ধুলো হয়ে গেছিলো। তো যাই হোক, সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করি, কিন্তু এবার একটু দেরি হয়ে গেল আমার বিছানার চাদরটা করতে। আর তোমাদের দাদা ভাইয়ের যে রাত্রিবেলা শোয়ার বিছানাগুলো সব এখন এই ঘরে রাখা হয়। আগে তো ওই পাশের ঘরটায় রাখা হতো, এখন আর রাখা হয় না, কারণ ওই ঘরটাতে না মানে পোকামাকড় চলে আসে জামা কাপড়ের মধ্যে বা বিছানার মধ্যে, সেই জন্য বললো এই ঘরেতেই রাখবে। তো সেই জন্য এই এক পাশেই মানে গুছিয়ে রাখছিলাম। তারপর তোমাদের দাদা ভাইয়ের বিছানার চাদর টাদর বালিশ এসব সব খুলে দিয়েছিলাম, আর ধোয়াগুলো সব পেতে দিচ্ছিলাম, এতটাই নোংরা হয়েছিল আর কি। এমনিতেই মোটামুটি 7-10 দিন অন্তর অন্তরই সমস্ত চেঞ্জ করে পেতে দিই। তো তারপর এখানে সুন্দর করে গুছিয়ে রাখছিলাম। আর বাবু যেহেতু রোজ সকালে বাবার বিছানাটা তোলে, তাই বাবুকেও বলছিলাম যে বাবু এক সাইড করে বিছানার চাদর বালিশ ফালিশগুলো রাখবি, এরকম অগোছালো করে রাখবি না। ওকেও সেগুলো আমি বলে দিচ্ছিলাম একটু। আর এখন কিন্তু প্রায় সন্ধ্যে 6টার মতন বাজে, আর সেই সকাল প্রায় 9টার সময় উঠেছি। 9টা থেকে 6টা অবধি একটা সেকেন্ডের জন্য আমি একটু রেস্ট বা বসার কোনো কিছু করতে পারিনি। পর 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 কিন্তু কাজ করছি, আর তোমাদের সাথে ভিডিওর মারফত সমস্ত কিছু কিন্তু আমি শেয়ার করছি। তো যাই হোক, এই ঘরটা একটু পরিষ্কার করে নিলাম, আর তোমাদের দাদাভাইয়ের বালিশ বিছনা সমস্তগুলো চেঞ্জ করে একদম মশার টশারগুলো সব লাগিয়ে দেবো। আর কালকে সমস্ত কাজ বা প্রচুর কাল কাঁচা আছে, এটাও আমি জানি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে যাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর অনেক অনেক করে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, এইটুকুনি তোমাদের কাছে চাই। চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।